আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম লার্ন উইথ ফানের নতুন একটা এপিসোডে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা হয়তো স্ক্রিন দেখে বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব ফোর্থ উইকের যে ফিজিক্সের অ্যাসাইনমেন্টটা রয়েছে সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে। আর আমরা অ্যাসাইনমেন্টটা থিওরি বুঝে কিভাবে সলভ করতে হয় সেটা দেখবো ধাপে ধাপে। তো চলো শুরু করা যাক। আমাদের ফোর্থ উইকের যে অ্যাসাইনমেন্টে রয়েছে, অ্যাসাইনমেন্টে দেখতে পাচ্ছ এটা একটা হেলানো তল দেয়া আছে, যে হেলানো তলটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। ভূমির সাথে 30 ডিগ্রি কোণে এই হেলানো তল বেয়ে 50 কেজি ভরের একটি ব্লককে, এই যে একটা ব্লক দেখতে পাচ্ছি, এই ব্লককে 50 কেজি ভরের এই ব্লকটাকে দড়ি দিয়ে সমতরণে ওঠানো হচ্ছে। তো এখানে সমতরণ কথাটা গুরুত্বপূর্ণ। এখন আমাদের দেখা যাক কিভাবে আমরা এটা সলভ করতে পারি। তো প্রথম প্রশ্নটা দেয়া আছে, ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়া করছে তা চিত্র এঁকে দেখাও। তাহলে এই ব্লকটির উপর কি কি বল আসলে কাজ করছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তো হেলানো তলের থিওরিটা আমরা আগে থেকে জানি, আর যদি না জানি তবুও আমরা একটু আলোচনা করি। এটা যদি একটা হেলানো তল হয়, তুমি দেখতে পাচ্ছ এটা যদি একটা হেলানো তল হয়, এই হেলানো তলটা ভূমির সাথে যদি থিটা কোণ করে থাকে, হেলানো তলটা ভূমির সাথে যদি থিটা কোণ করে থাকে এবং হেলানো তলের উপরে যদি একটা ব্লক কাজ করে এখানে, আমরা ধরি ব্লকটার ভরকেন্দ্র হচ্ছে এখানে, তাহলে আমরা জানি সব সময় একটা ব্লক বা যে কোনো বস্তুর ওজন সবসময় খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে এই ব্লকটার ওজন খাড়া নিচের দিকে কাজ করবে। যদি এই ব্লকটার ভর হয় এম, তাহলে এর ওজন হবে mg। এখন আমরা দেখি mg, এই যে আমরা ওজনটা পেলাম সেটার আসলে উপাংশগুলো আমরা ভাগ করে নিব। তার কারণ আমরা এই যে হেলানো তলটা আমরা যদি নাম দিয়ে দেই এ বি, এই হেলানো তলটা হচ্ছে এ বি, তাহলে এ বি বরাবর এই ওজনের কি কি উপাংশ কাজ করে সেটা আমরা দেখব। এখন দেখো, এই যে আমরা যদি খেয়াল করি ভালোভাবে, আরেকটা চিত্র যদি আমরা এখানে অঙ্কন করি একই রকম একটা হেলানো তলের, এই এ বি হেলানো তল বরাবর ওজনের কি কি উপাংশ কাজ করছে সেটা বোঝার জন্য আমরা এইদিকে বলের উপাংশগুলোকে ভাগ করে নিব বা ওজনের উপাংশগুলোকে ভাগ করে নিব। তো এটা হচ্ছে আমাদের হেলানো তল এ বি। এখানে একটা বস্তু রয়েছে, এটা হচ্ছে বি, এই বস্তুটার ভর হচ্ছে এম। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের থিটা কোণ। এখন আমরা এই যে হেলানো তল এবি, এবির সাথে একটা লম্ব যদি অঙ্কন করি, এবির সাথে এই লম্বটা যদি আমরা অঙ্কন করি হেলানো তলের সাথে লম্ব, এখন দেখো এই যে এই কোণটা রয়েছে থিটা এবং এই লম্ব ধরো এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এই বিন্দু থেকে যদি আমি এদিক বরাবর একটা সরলরেখা অঙ্কন করি, তাহলে দেখো এদিক বরাবর একটা সরলরেখা যদি অঙ্কন করি, তাহলে এই যে এটা এই বিন্দুর নাম আমরা দিচ্ছি হচ্ছে ও, আর এই বিন্দুর নাম দিচ্ছি ডি। তাহলে দেখো বিওডি একটা ত্রিভুজ হচ্ছে। বিওডি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? বিওডি ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বিওডি ত্রিভুজ যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে? তোমরা সবাই জানো এই কোণটা হবে 90 - থিটা। এখন দেখো এই যে বিওডি এই কোণটা, কোণ বিওডি এই কোণটা হচ্ছে 90 - থিটা। আর যেহেতু এবি এর সাথে এই সরলরেখাটা, এই সরলরেখার আমরা নাম দিচ্ছি এফ, ও এফ, ও এফ রেখাটা বি, ও এফ রেখাটা এবি সরলরেখার সাথে লম্বভাবে আছে, তাহলে এখানে দেখো বি ও এফ এই কোণটা কত হবে? কোণ বি ও এফ এই কোণটা হবে 90 ডিগ্রি। এখন কোণ বি ও এফ সমান আমরা কি লিখতে পারি? কোণ বি ও এফ এই বড় কোণটা সমান আমরা লিখতে পারি কোণ বি ও ডি প্লাস কোণ এফ ও ডি। এখন এটা সমান আমরা লিখতে পারি কোণ বি ও ডি প্লাস কোণ এফ ও ডি সমান 90 ডিগ্রি। এখন দেখো এখান থেকে আমাদের বের করতে হবে এই কোণটা এফ ও ডি। কেন এই কোণটা বের করতে হবে? তার কারণ আমাদের এই যে এই দিক বরাবর, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওজনটা কাজ করছে খাড়া নিচের দিকে, সেটা হচ্ছে ওডি বরাবর। এই ওডি এর বা ওজনের কোন উপাংশটা ঠিক এই হেলানো তলের সাথে লম্বভাবে ক্রিয়া করছে এবং কোন উপাংশটা হেলানো তল বরাবর ক্রিয়া করছে সেটা আমরা নির্ণয় করতে যাব। আর উপাংশ নির্ণয় করতে গেলে কি দরকার হয়? আমরা যেদিকে উপাংশ নির্ণয় করতে চাচ্ছি সেই দিকে ওই বলের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করে সেটা বের করতে হয়। তাহলে এখন আমরা যদি এবি হেলানো তলটা লম্ব হবে অর্থাৎ ওয়েব বরাবর যদি আমরা ওজনের উপাংশ বের করতে চাই, তাহলে আমাদেরকে যে কোণটা লাগবে সেটা হচ্ছে এই ওজনটা। এই ওজনটা আমাদের এই দিক বরাবর কি ধরনের কোণ উৎপন্ন করতেছে, অর্থাৎ এই কোণটা লাগবে। ক্ষেত্রে এই কোণটা হচ্ছে এফওডি। এখন দেখো আমরা বিওডি সমান কি জানি? আমরা বিওডি সমান জানি 90 - থিটা প্লাস এফওডি। এফওডি আমরা বের করব সমান, আমরা এই সমীকরণ থেকে দেখছি 90 ডিগ্রি। এখন দেখো
কোণ এফওডি সমান কি হয়, কোণ এফওডি সমান হচ্ছে থিটা। তাহলে আমরা বুঝতে পারলাম কোণ এফওডি সমান থিটা। এক্ষেত্রে এই যে আমরা বল বিন্যাসটা করলাম, এই বল বিন্যাসটা আসলে অনেক জরুরি, তার কারণ এটা যদি আমরা বুঝি তাহলে আমরা খুব সহজেই বুঝবো যে কিভাবে আমাদের এখানে বলের উপাংশগুলো বের করা যায়। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। এখন দেখো, এখন আমরা যদি আরেকটু আলোচনা করি যে কিভাবে এর উপাংশটা বের করব আমরা, এবি তল বরাবর এবং এবি তলের সাথে লম্ব বরাবর। এখন এই যে এবি তলটা, এটা থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি, এক্ষেত্রে প্রশ্নে বলা আছে 30 ডিগ্রি। এখন দেখো, এই যে এই ওজনটা খাড়া কাজ করছে নিচের দিকে, আমরা যদি একটু জুম করি, ওজনটা কাজ করছে খাড়া নিচের দিকে, আর এটা যদি থিটা হয় এই কোণটাও থিটা, আমরা যে প্রমাণ করলাম এই কোণটা থিটা হলে এফওডি এই কোণটাও থিটা। এখন তাহলে দেখো, এই যে ডাব্লিউ বা এমজি যে ওজনটা, সেটা কাজ করছে খাড়া নিচের দিকে, সেটা হচ্ছে ওডি বরাবর। আমরা এটাকে অন্য একটা কালার দিয়ে দেখাই, ওডি বরাবর কাজ করছে হচ্ছে ওজন। তাহলে এই ওজন বলটা, আমরা জানি ওজন একটা বল, এই বলটার ওএফ বরাবর কি উপাংশ হবে সেটা আমরা কিভাবে বের করব। আমরা জানি কোন নির্দিষ্ট দিকে কোনো বলের উপাংশ হচ্ছে ওই দিক বরাবর ওই বলটা যত কোণ উৎপন্ন করতেছে তার কোসাইন ইনটু বলের মান। তাহলে ওয়েভ বরাবর এই বলটা কোণ উৎপন্ন করতেছে থিটা, এবং এই বলটা নিজস্ব মান হচ্ছে ডাব্লিউ বা এমজি। তো এক্ষেত্রে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা ওয়েভ বরাবর উপাংশ কত পাবো, ওয়েভ বরাবর উপাংশটা আমরা পাবো ডাব্লিউ কস থিটা। যেহেতু ডাব্লিউ ওয়েভ বরাবর থিটা কোণ উৎপন্ন করতেছে, তাহলে আমরা উপাংশ থেকে পাই বলের মান গুণন ওই দিকের সাথে যে কোণ উৎপন্ন করতেছে তার কোসাইন। তাহলে ডাব্লিউ সমান আমরা কি জানি, ডাব্লিউ সমান আমরা জানি এমজি কস, এক্ষেত্রে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা ওয়েভ বরাবর উপাংশ পেলাম এমজি কস 30 ডিগ্রি। আচ্ছা, ভালো কথা। এখন এখন আমরা তাহলে কি পেয়ে গেলাম, এখন আমরা পেলাম এবি যে হেলানো তলটা রয়েছে, এই সেই হেলানো, তাহলে আমরা পেলাম এবি হেলানো তলের সাথে লম্বভাবে কতটুকু বল কাজ করে, ওজনের কি উপাংশটা কাজ করে। তাহলে ওজনের এমজি কস থিটা উপাংশ এই দিক বরাবর কাজ করে। আর তাহলে এই দিক বরাবর কোন উপাংশ কাজ করবে, যেটা হচ্ছে হেলানো তল বরাবর। দেখো, হেলানো তল বরাবর বা হেলানো তলের সমান্তরাল, তাহলে এই দিক বরাবর যে উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। তোমরা খুব সহজেই বুঝতে পারো। অথবা এই যে ডাব্লিউ যেহেতু এই দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে আমি ঠিক একই রকম সূত্র যদি প্রয়োগ করি, তাহলে ওবি বরাবর এই ডাব্লিউ এর উপাংশটা পাবো ডাব্লিউ ইন্টু এই দিকের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে অর্থাৎ 90 মাইনাস থিটার কোসাইন, কস 90 মাইনাস থিটা। তাহলে এটা যেটা হচ্ছে ডাব্লিউ সমান আমরা জানি এমজি, আর কস 90 মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে ওবি বরাবর বা এবি তল বরাবর যে ওজনের উপাংশটা কাজ করছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা, এবং হেলানো তলের সাথে লম্ব বরাবর যে উপাংশটা কাজ করছে সেটা হচ্ছে এমজি কস থিটা। এই যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এমজি কস থিটা। এখন আমাদের প্রশ্নের দিকে যাওয়া যাক। আমাদের প্রশ্নে কি বলা আছে, আমাদের প্রশ্নে বলা আছে ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়া করছে সেটা আমাদেরকে চিত্র এঁকে দেখাতে হবে। তাহলে ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়া করছে সেটা আমাদেরকে চিত্র এঁকে দেখাতে হবে। এখন আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখানে এখানে তো আমরা দেখতে পেলাম যেহেতু মসৃণ তল বলেছে, তো এখানে ঘর্ষণ বল আপাতত নাই। তাহলে ঘর্ষণ বল আপাতত নাই। এদিকে প্রথমত একটা বল আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ওজন, আর ওজনের আমরা দুইটা উপাংশে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে তল বরাবর, একটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। এখন তাহলে আর কোনো বল কি এখানে আছে, উপস্থিত আছে কি? দেখো, হ্যাঁ, আর একটা বল এখানে উপস্থিত রয়েছে। সেটা হচ্ছে কোন বল, সেটা হচ্ছে আমরা যদি চিত্রে দেখতে চাই, আমরা যদি কোনো একটা তলে দাঁড়াতে চাই, আমরা যদি মাটিতে দাঁড়াতে চাই, তাহলে মাটি আমাদের কিন্তু একটা অভিলম্বভাবে প্রতিক্রিয়া বল দেয়। আমরা মাটিতে ওজন দিই, সেটা হচ্ছে ক্রিয়া বল, এবং মাটি তার বিপরীত দিকে উপরের দিকে লম্বভাবে একটা প্রতিক্রিয়া বল দেয়, যেটাকে আমরা বলি অভিলম্ব প্রতিক্রিয়া। ঠিক একইভাবে কোনো বস্তু যদি একটা হেলানো তলে থাকে, তাহলে এই ব্লকটা যেহেতু একটা হেলানো তলে রয়েছে, এই হেলানো তলটাও তার তলের লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এটা হচ্ছে তল, এবি হচ্ছে তল, আমরা এই তলের লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল পাবো। তাহলে কোন দিকে পাবো, নিচের দিকে নাকি উপরের দিকে? অবশ্যই উপরের দিকে। কেন? তার কারণ নিচের দিকে আসলে আমরা ক্রিয়া বল দিচ্ছি, সেটা হচ্ছে ওজনের উপাংশ, যেটা আমরা বললাম একটু আগেই, এটা হচ্ছে এমজি কস থিটা। আর তাহলে উপরের দিকে আমরা পাবো প্রতিক্রিয়া বল। তাহলে এখন এই ক্রিয়া বলটার বিপরীতে প্রতিক্রিয়া বল যেটা যোগান দিবে, সেটা যোগান দিবে তলটা। তাহলে এবি তলটা এম ভরের ব্লকটার উপর যে প্রতিক্রিয়া বলের যোগান দিবে সেটা হচ্ছে আর। তাহলে এখন আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করি,
তার কোনো অভিলম্ব প্রতিক্রিয়া তোমরা সবাই জানো আর দিয়ে প্রকাশ করা হয়। এখন দেখো, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কোন কোন বল রয়েছে। এখানে বল রয়েছে, একটা হচ্ছে ওজন বল, ওজন বলে দুইটা উপাংশে ভাগ করে নিয়েছি আমরা, একটা হচ্ছে এমজি সাইন থিটা, একটা হচ্ছে এমজি কস থিটা, এবং এখানে প্রতিক্রিয়া বল রয়েছে। আর একটা বল দেখো, যদি তোমরা একটু খেয়াল করো প্রশ্নটা, প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে একটা ব্লককে দড়ি দিয়ে সমতরণে উঠানো হচ্ছে, তার মানে উপরের দিকে আমি উঠাচ্ছি। উপরের দিকে উঠানোর জন্য আমাকে আরেকটা বল প্রয়োগ করতে হবে। এখানে যে বলগুলো দেখলাম তার বাইরে, বাইরে থেকে আমাকে আরেকটা বল প্রয়োগ করতে হবে বস্তুটাকে উপরের দিকে ওঠানোর জন্য। এটা বুঝতে পেরেছো? এটা মোটামুটি সহজ। তাহলে এইটাকে আরেকটা বল দিতে হবে, সেই বলটা কোনটা হবে? সেই বলটা হবে দড়ি বরাবর, দড়ি দিয়ে যে আমরা উপরের দিকে উঠাতে চাচ্ছি এটা হবে দড়ি বরাবর। তাহলে এখন আরেকটা বল এখানে রয়েছে, সেই বলটা কোনটা? সেই বলটা হচ্ছে দড়ি যেদিকে কাজ করছে, অর্থাৎ আমি বস্তুটাকে যেদিকে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে সেই বলটা হচ্ছে, আমরা যদি এখানে দেখাই, সেই বলটা হচ্ছে উপরের দিকে ক্রিয়া করবে, অর্থাৎ এখানে এটা হচ্ছে ও এ বরাবর কাজ করবে, ও এ বরাবর এফ বলে আমি টেনে নিচ্ছি, দড়ির দিকে টেনে নিচ্ছি। তাহলে এই চিত্রটা যদি আমরা খুব ভালোভাবে দেখতে চাই, আসলে ক নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, তাহলে দেখো আমি আরেকবার চিত্রটা অঙ্কন করি। তো এইটা হচ্ছিল আমাদের হেলানো তল, যেটাকে আমরা এবি দিয়ে প্রকাশ করেছি, এই কোণটা 30। এবং এখানে আমরা তাহলে প্রথমে দেখো, প্রথমে আমরা এফ বলে এটাকে উপরের দিকে টেনে নিচ্ছি, তাহলে এফ বলে একটা কাজ করবে, সেটা হচ্ছে উপরের দিকে। আর এই বস্তুটা যেহেতু 50 কেজি ভরের বস্তু, তাহলে তার ওজন কাজ করবে খারা নিচের দিকে। ওজনের দুইটা উপাংশে আমরা ভাগ করে নিয়েছি, ওজনের দুইটা উপাংশকে যদি আমরা লাল কালার দিয়ে দেখাই, তাহলে ওজনের এই উপাংশটা কাজ করবে খারা এই দিকে, যেটা হচ্ছে হেলানো তলের সাথে লম্ব বরাবর, এটা হবে আমাদের এমজি কস থিটা। আর এই দিকে যে বরাবর যে উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। আর একটা বল এখানে রয়েছে, সেই বলটা হচ্ছে অভিলম্বী প্রতিক্রিয়া বল, যেটা কাজ করবে এবি তলের লম্ব বরাবর, সেটা হচ্ছে আর। তাহলে এখন আমরা বুঝতে পারলাম এখানে মোট কতগুলো বল রয়েছে, এখানে মোট 4টা বল রয়েছে। এখানে এখন আর ওজনটা নাই, কেন নাই? তার কারণ ওজনটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে নিয়েছি। কোনো একটা ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করে নিলে তখন সেই ভেক্টরটার আর অস্তিত্ব থাকে না। তাহলে এখন আমরা বলতে পারবো এটাকে যদি আমরা ও বিন্দু দেই, তাহলে এখানে ও এ বরাবর এফ বল রয়েছে, যে বলে আমরা বস্তুটাকে উপরের দিকে দড়ি দিয়ে টেনে নিচ্ছি। তারপর এখানে আমরা আরেকটা ও এম দেই, ওএম বরাবর আমাদের হচ্ছে অভিলম্বী প্রতিক্রিয়া আর, এই বলটা কাজ করছে। ওয়েব বরাবর কি কাজ করছে? এটা এফ বিন্দু। তাহলে ওয়েব বরাবর যে বলটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের এমজি কস থিটা, ওজনের উপাংশ। এবং ওবি বরাবর যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এমজি সাইন থিটা, ওজনের আরেকটা উপাংশ, যেটা তল বরাবর কাজ করছে। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। ক নম্বর প্রশ্নের উত্তরে আমাদের চেয়েছিল যে এখানে ব্লকটির উপর কি কি বল কাজ করছে, চিত্রকে দেখাও। তাহলে আমরা চিত্রকে দেখাতে পারবো ব্লকটির উপর 4টা বল কাজ করছে, এবং 4টা বল কোন দিকে কাজ করছে সেটা আমরা দেখাতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর প্রশ্নের দিকে যাই। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা আমরা সলভ করতে পারলাম। খ নম্বর প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। খ নম্বর প্রশ্নে বলা আছে, ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কি কি গতিসূত্র কাজ করছে এবং কিভাবে প্রয়োগ হচ্ছে বিশ্লেষণ করো। তাহলে দেখো, প্রশ্নটা খুবই সহজ, একটু কনসেপচুয়াল। নিউটনের কয়টা গতিসূত্র রয়েছে? আমরা জানি নিউটনের 3টা গতিসূত্র রয়েছে। এখন ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কি কি সূত্র কাজ করছে, তাহলে একটু খেয়াল করো। নিউটনের প্রথম সূত্র কি বলে? নিউটনের প্রথম সূত্র বলের সংজ্ঞা দেয়। নিউটনের প্রথম সূত্র অনুযায়ী কোনো স্থির বস্তুকে গতিশীল করতে হলে বলের প্রয়োজন, এবং কোনো গতিশীল বস্তুকে স্থির করতে বল প্রয়োগ করতে হয়। বা আমরা বলতে পারি ভালোভাবে যে বাহ্যিক কারণ কোনো বস্তুর, কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে স্থির করতে চাই, তাকে আমরা বল বলি। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। তাহলে এখানে দেখো, যেহেতু বস্তুটা বলেছে স্থির অবস্থা থেকে গতিশীল করতে হবে, তাহলে এখানে নিউটনের প্রথম সূত্রের প্রয়োগ রয়েছে। নিউটনের প্রথম সূত্রের প্রয়োগ রয়েছে। প্রথম সূত্র বস্তুটাকে স্থির অবস্থা থেকে গতিশীল করছে কোন দিকে? দড়ির দিকে। আমরা দড়িটা যেদিকে টানছি সেদিকে। এখন দ্বিতীয় সূত্র কি বলে? এখানে কি দ্বিতীয় সূত্র প্রয়োগ আছে কিনা সেটা আমরা একটু দেখি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা জানি কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং এখান থেকে আমরা যে গাণিতিক রূপটা পাই সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, বা সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। এখন দেখো, আমাদের প্রশ্নে বলা আছে উদ্দীপকে যে বস্তুটা সমত্বরণে চলছে। তাহলে সমত্বরণে যদি চলে, তার মানে কি? তার মানে হচ্ছে বস্তুটার বেগের পরিবর্তন রয়েছে। আর বেগের পরিবর্তন হলে ভর বেগের পরিবর্তন হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি
এই যে ব্লকটাকে যেহেতু দড়ি দিয়ে সমত্বরণে টানা হচ্ছে বা সমত্বরণে উঠিয়ে নেওয়া হচ্ছে, তাহলে এখানে নিউটনের সেকেন্ড ল কাজ করছে। কেননা এখানে আমাদের যে ব্লকটা সেটা সমত্বরণে চলছে, ফলে ব্লকের ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারবো, এটা আসলে প্রশ্নটা বর্ণনামূলক। এখন তৃতীয় সূত্রের কাজ হচ্ছে কিনা বা তৃতীয় সূত্রের প্রয়োগ আছে কিনা সেটা আমরা কিভাবে দেখবো। দেখো, এখানে কিন্তু তৃতীয় সূত্রের প্রয়োগটাও রয়েছে। কিভাবে? যদি আমরা এই ব্লকটাকে একটু এইদিকে দেখাই তাহলে দেখাতে সুবিধা হবে। এখানে এই ব্লকটা আমরা দেখেছিলাম একটু আগে যে হচ্ছে তার ওজন কাজ করে খারা নিচের দিকে, আর ওজনের উপাংশ এইদিকে কাজ করে একটা এমজি কস থিটা, আর একটা অভিলম্বিক প্রতিক্রিয়া রয়েছে আর এটা হচ্ছে এমজি কস থিটা, এবং ওজনের আরেকটা উপাংশ এই দিক বরাবর কাজ করে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এখন দেখো, আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে কি জানি? প্রত্যেক বস্তুর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, ঠিক আছে? তাহলে এখানে দেখো, ক্রিয়া বল কোনটা? ক্রিয়া বল হচ্ছে এই তলের উপর বস্তুটা যে রয়েছে, সেই বস্তুটা এই তলকে কি পরিমাণ বল দিচ্ছে, তার ওজনের কারণে কি পরিমাণ বল দিচ্ছে, সেটা হচ্ছে ক্রিয়া বল। তাহলে ওজনের দেখো এই উপাংশটা, লম্ব উপাংশটা এমজি কস থিটা, সেটা হচ্ছে বস্তুর তল বরাবর নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে ক্রিয়া বল হচ্ছে এমজি কস থিটা। আর এমজি কস থিটা এই ক্রিয়া বলটার বিপরীতে এই এবি তলটা এই বস্তুটাকে আরেকটা বলের যোগান দিচ্ছে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে প্রতিক্রিয়া বল এখানে কোনটা? আর। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, যেহেতু বস্তুটা উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না, তার মানে কি এখানে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান। ঠিক আছে, তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং দিক বিপরীতমুখী। দেখো, এটা উপরের দিকে, এটা নিচের দিকে। তাহলে এখন আমরা কি বলতে পারি? এই যে এই ঘটনাটাতে নিউটনের তৃতীয় সূত্রেরও প্রয়োগ রয়েছে। কিভাবে প্রয়োগ রয়েছে সেটা আমরা লিখবো এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মাধ্যমে। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারবো, আর ইকুয়ালস টু এমজি কস থিটা, এটা একটা আমরা সম্পর্ক দেখাতে পারি যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তাহলে দেখো, তোমরা খুব সহজে বুঝতে পারলে এখানে আসলে নিউটনের তৃতীয় সূত্রের তিনটা সূত্রেরই কাজ রয়েছে। তিনটা সূত্রের প্রথমটা হচ্ছে স্থির অবস্থা থেকে গতিশীল করতে, দ্বিতীয় সূত্রের প্রয়োগটা হচ্ছে বস্তুটাকে সমত্বরণে গতিশীল রাখতে, এবং তৃতীয় সূত্রের প্রয়োগটা হচ্ছে এই ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের ব্যবহারে। তো আশা করি এই প্রশ্নের উত্তরটাও তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো, গ নাম্বার প্রশ্ন, মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে এই অবস্থায় ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে তা এঁকে দেখাও। মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে, ঠিক আছে? তাহলে মাঝামাঝি অবস্থানে পৌঁছে ব্লকটি নিচের দিকে নামছে, হ্যাঁ, এই অবস্থায় কোন কোন বল কাজ করছে? তাহলে এখন দেখো, এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং। মানে আমাদের একটা হেলানো তল রয়েছে এবং তলটার উপর মাঝামাঝি অবস্থানে ব্লকটা যাওয়ার পর ব্লকটা নিচের দিকে নামছে, ঠিক আছে? ব্লকটা নিচের দিকে নামছে, তখন কি কি বল কাজ করছে সেটা আমাদেরকে চিত্র এঁকে দেখাতে হবে। তাহলে এখানে দেখো, যেহেতু ব্লকটা নিচের দিকে নামছে, তার মানে ব্লকটিকে নিচের দিকে কেউ টানছে, ঠিক আছে? তাহলে ব্লকটি নিচের দিকে কে টানবে? আগে উপরের দিকে কে টানতো, বা ব্লকটা আগে উপরের দিকে কেন যেত? দেখো, উপরের দিকে এফ বল কাজ করছে, এজন্যই ব্লকটা উপরের দিকে গতিশীল ছিল। তাহলে যে এখন যেহেতু ব্লকটা নিচের দিকে নামবে, তার মানে কি ব্লকটাকে নিচের দিকে কেউ টানছে বা নিচের দিকে কোনো বল তাকে ক্রিয়া করছে। তাহলে দেখো, নিচে দিয়ে কোন বল কাজ করবে? যেহেতু বলছে বিশেষ কারণে, বিশেষ কারণটা বলা নাই, যে কোনো কারণে এটা নিচের দিকে পড়ছে, তাহলে এই কোণটা যদি 30 হয়, তাহলে এদিক বরাবর কোন বল কাজ করে যেন আমরা দেখলাম? হেলানো তল বরাবর কোন বল কাজ করে? আমাদের ওজনের একটা উপাংশ। কোন উপাংশটা? ওজনের সাইন থিটা, এমজি সাইন থিটা, এইটা কাজ করে আমাদের এই বরাবর। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এমজি সাইন 30 ডিগ্রি এই পরিমাণ বলটা কাজ করবে এই দিকে। আর আগের মতো যে বলটা রয়েছে সেটা তো অবশ্যই রয়েছে, আর বলটা এইদিকে আছে, এমজি কস থিটা এইদিকে রয়েছে। শুধুমাত্র এখন যে বলটা নাই সেটা হচ্ছে এফ বলটা নাই। কেন? এখন এফ বলটা কোনো কারণে বা কোনোভাবে এফ বলটার যে বলবো আমরা কি বলতে পারি, এফ বলটার ক্রিয়া এখানে হচ্ছে নেগলেক্ট করা হয়েছে, বা এফ বলটাকে অন্য কোনো বলের বিপরীত দিকে যোগান দিয়ে এফ বলটাকে নাকচ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে শুধুমাত্র এই ব্লকটা যেহেতু এই দিকে নামছে, ব্লকটা নিচের দিকে নামছে, তাহলে কোন বলের কারণে ব্লকটা নিচের দিকে নামছে? এখানে যে বলটার কারণে ব্লকটা নিচের দিকে নামছে এটা হচ্ছে এমজি সাইন থিটা। এটা আমাদেরকে চিত্রের মাধ্যমে দেখাতে হবে। তাহলে চিত্রের মাধ্যমে এটা আমরা দেখাতে পারবো। তাহলে আমরা গ নাম্বারটাও সমাধান করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, ঘ নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে? ঘ নম্বর প্রশ্নে আমাদের বলেছে আনত কোণের সাথে অভিলম্ব প্রতিক্রিয়া বলের কিরূপ পরিবর্তন হয় তা একটি লেখচিত্রের মাধ্যমে দেখাতে হবে। মানে এই যে কোণটা 30 ডিগ্রি, এক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া যেটা রয়েছে তার সাথে এই কোণটা পরিবর্তন করার সাথে সাথে এই অভিলম্বিক প্রতিক্রিয়া কিভাবে পরিবর্তিত হয় সেটা আমাদের একটা গ্রাফের মাধ্যমে দেখাতে হবে। তো প্রশ্নটা সহজ আছে, আমরা এটা
তাহলে আমরা ঘ নাম্বারটা সলভ করার ট্রাই করি। এখন দেখো এই যে চিত্রটা আমরা খেয়াল করলাম, চিত্রটা এক্ষেত্রে একই চিত্র। এই চিত্রটাতে কি বলা আছে, এই চিত্রটাতে আমরা বল দেখিয়েছি। আর যদি আমরা আগের চিত্রটাতে খেয়াল করি, আগের চিত্রটা বা প্রথম চিত্রটা যদি আমরা খেয়াল করি, যে চিত্রটাতে সবগুলো বল ছিল, এই যে এই চিত্রটাতে দেখো আমাদের এফ রয়েছে, আর রয়েছে, সবগুলো বল রয়েছে এই চিত্রটাতে আমরা দেখিয়েছি। তারপরে থেকে আমরা একটা সম্পর্ক এনেছিলাম আর ইকুয়ালস টু এম জি কস থিটা। ঠিক আছে, আর ইকুয়ালস টু এম জি কস থিটা। তাহলে এখন দেখো এটা আমরা কিভাবে সলভ করব। এটা সলভ করতে গেলে আমরা ওই যে ওই সম্পর্কটা পেলাম আর ইকুয়ালস টু এম জি কস থিটা, সেটা আমাদেরকে প্রয়োগ করতে হবে। আমরা তাহলে কি লিখবো, আর ইকুয়ালস টু এম জি কস থিটা। এই যে আর ইকুয়ালস টু এম জি কস থিটা, সেটা কিসের উপর নির্ভর করে? যেহেতু এখানে বস্তুর ভর হচ্ছে নির্দিষ্ট, সেটা হচ্ছে এম এর মান 50 কেজি, জি হচ্ছে 9.8 ইন্টু কস 30 লেখা যাবে না কিন্তু, তার কারণ এখানে থিটাটা পরিবর্তনশীল, থিটা একটা চলক। তাহলে এই যে এই মানটা 490, এই মানটাকে যদি আমি একটা নির্দিষ্ট ধ্রুবক ধরে নেই, বা 490টা ঠিকঠাক তার সামনে সহগ হিসেবে থাকে, তাহলে এখন দেখো আর এর মানটা কিসের উপর নির্ভর করতেছে, কস থিটা। থিটা হচ্ছে একটা কোণ, আনত কোণ। তাহলে আর এর যে গ্রাফটা হবে, যেটা আমাদেরকে অঙ্কন করতে বলেছে, এই থিটার পরিবর্তনের সাথে আর কিভাবে পরিবর্তিত হয় সেটা আমাদেরকে দেখাতে হবে। তো থিটার পরিবর্তনের সাথে আর যেভাবে পরিবর্তিত হয় সেটা হচ্ছে কস থিটা আকারে। যদি আমরা থিটার মান চেঞ্জ করি, তাহলে তার কস ইন্টু এই যে এই মানটা গুণ করলে আমরা আসলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের আর এর মান। এখন দেখো এই গ্রাফটা আমরা কিভাবে অঙ্কন করতে পারি। তাহলে আমরা যদি গ্রাফটার দিকে দেখি, আমরা জানি এটা একটা কসের গ্রাফ হবে, এবং কসের গ্রাফ সাধারণত এরকম হয়। আমাদের সুবিধার জন্য আমি এখানে একটা কসের গ্রাফ অঙ্কন করেছি। কিন্তু এখানে যে কথাটা রয়েছে, আমাদের প্রশ্নে বলেছে যে 15 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বা এরকম রেঞ্জের মধ্যে দেখাতে হবে। তাহলে আমরা কি করব, আমরা থিটার মান বিভিন্ন ধরনের মান নিব। আমরা একটা গ্রাফ করব বা একটা টেবিল করব, এটা এরকম একটা টেবিল করব। এখানে আমরা জানি আমাদের ফাংশনটা হচ্ছে আর ইকুয়ালস টু 490 ইন্টু কস থিটা, আর ইকুয়ালস টু 490 ইন্টু কস থিটা। তো এই যে এই মানটাকে আমরা থিটার বিভিন্ন মান নিব। তো উপরে আমরা নিব থিটার মান, আর এখানে আর এর মান। এটা আমরা একটা টেবিলের মাধ্যমে দেখাবো, তোমরা জানো সবাই গ্রাফ কিভাবে অঙ্কন করতে হয়। তো এখানে 15 ডিগ্রি জন্য একটা মান পাবো, এখানে 30 ডিগ্রি, 45, এভাবে বিভিন্ন মান আমরা বের করে আমরা গ্রাফটা অঙ্কন করতে পারি। তাহলে গ্রাফটা মোটামুটি এরকম একটা গ্রাফ হবে। গ্রাফটা শুরু হবে এখান থেকে, যেহেতু আমরা শুধু পজিটিভ অংশ চিন্তা করব, পজিটিভ অংশ চিন্তা করলে আমাদের গ্রাফটা শুধু এখান থেকে শুরু হয়ে এদিকে যাবে। এই কোণটা হচ্ছে 0 ডিগ্রি, 0 থেকে আমাদের যদি 90 পর্যন্ত করি অথবা 360 পর্যন্ত করা ভালো, তখন আমাদের গ্রাফটা হবে এখান থেকে শুরু করে এরকম। আর এই গ্রাফের তাহলে সর্বোচ্চ মান কত হবে, আমরা জানি cos থিটার সর্বোচ্চ মান হয় 1, তাহলে এই গ্রাফের সর্বোচ্চ মানটা হবে এখানে 490 নিউটন। আর গ্রাফের বিভিন্ন মানের চেঞ্জের জন্য এখানে 180-র জন্য -1, তো এই মানটা হবে -490, এই মানটা হবে -490 নিউটন। আর 90 ডিগ্রির জন্য 0, এভাবে আমরা এই গ্রাফটা অঙ্কন করতে পারি। তাহলে আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়ার সাথে থিটার পরিবর্তনের যে গ্রাফটা হবে সেটা হবে একটা কোসাইন গ্রাফ, যেটা আমরা এই সমীকরণ থেকে পাই। এবং এই সমীকরণটা প্রয়োগ করে আমরা বিভিন্ন মান বের করব, মান বের করে আমরা সেটা চিত্রে অঙ্কন করব। আর এজন্য আসলে আমরা একটা গ্রাফ পেপার অঙ্কন করতে পারি, যাতে করে আমাদের এই চিত্রটা অনেক ভালো হয়। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এটাও সলভ করে ফেললাম। গ নাম্বারের পরে এখন আমরা উমর নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। উমর নাম্বার প্রশ্নে দেখো কি বলা আছে। উমর নাম্বার প্রশ্নে বলা আছে আনত তলের কোণ বাড়িয়ে 45 ডিগ্রি করলে ব্লকটিকে উপর তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, কারণ গাণিতিকভাবে নির্ধারণ করো। এক্ষেত্রে ঘর্ষণ বল 10 নিউটন। আগের প্রশ্নগুলোতে কিন্তু ঘর্ষণ বল ছিল না, এখন থেকে ঘর্ষণ বল আছে, বা এই প্রশ্নে ঘর্ষণ বল দেয়া আছে। তাহলে আমাদের ঘর্ষণ বল ধরে কাজটা করতে হবে। এখন দেখো এই যে আমরা চিত্র অঙ্কন করেছি, এই চিত্রে আমাদের দুইটা আমরা হেলানো তল দেখিয়েছি। একটা হচ্ছে আগের চিত্রে 30 ডিগ্রি ছিল, আর 45 ডিগ্রি। এখন তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই যে হচ্ছে বলগুলো কিভাবে আসলে বিন্যস্ত হয় হেলানো তলে। তো সেইটা আমরা আবার একটু দেখে আমরা ম্যাথটা করার চেষ্টা করব। যেহেতু গাণিতিক ভাবে চেয়েছে, আমরা গাণিতিক ভাবে ম্যাথটা করার চেষ্টা করব। তাহলে দেখো খুব সহজে আমি বলে দিচ্ছি। এইটা হচ্ছে এফ বলে, যেহেতু টানছি এফ বলে এইদিকে কাজ করছে, এইদিকে এমজি সাইন 30, এইদিকে হচ্ছে এমজি কস 30, এবং এটা হচ্ছে আর। আর এটার ক্ষেত্রে এদিকে কাজ করবে আমাদের আর, এইদিকে কাজ করবে কত, এমজি কস 45 ডিগ্রি। এক্ষেত্রে এইদিকে এমজি হচ্ছে সাইন 45 ডিগ্রি। আর আমরা ধরলাম এটাকে যে বলে টানতে হবে সেটা ধরলাম F1।
এখন আমরা এই দুইটা বলের তুলনা করব, এফ আর এফ ওয়ান। এফ আর এফ ওয়ান এর মধ্যে তুলনা করে আসলে কোনটা বড় কোনটা ছোট সেটা তুলনা করে আমরা বলবো যে বড় বল যদি হয় সেই বড় বল তোমার যেন বেশি বল প্রয়োগ করতে হবে, তার মানে সেটা অসুবিধা হবে, আর যদি কম বল হয় সেটা হচ্ছে সুবিধা হবে আমাদের জন্য। তাহলে এখন দেখো, যেহেতু বলেছে, প্রশ্নে বলেছে উদ্দীপকে যে সমতরণে বস্তুটা যাচ্ছে উপরের দিকে যেহেতু আমরা টানছি, এই বলটা রয়েছে এফ বলটা, তাহলে উপরের দিকে আমাদের একটা ত্বরণ রয়েছে, সেটা হচ্ছে এ ত্বরণ। ঠিক আছে, তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এইটা আমরা এই দুই ক্ষেত্রে প্রয়োগ করব। এখন দেখো, এই যে আমাদের এই চিত্রটা রয়েছে, এই চিত্রে আসলে সামেশন অফ এফ বলতে কি বোঝানো হচ্ছে, এখানে যতগুলো বল রয়েছে সেই বল দুইটা লব্ধি। ঠিক আছে, এখানে দুইটা বল রয়েছে, দুইটা বলের লব্ধি সমান হবে এম এ, মানে যে দিকে যাচ্ছে সেই দিকে ত্বরণ গুণন তার ভরের গুণফলটা। তাহলে এখানে দেখো, যেহেতু এর দিক আর এফ এর দিক একই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সামেশন অফ এফ সমান কি লিখতে পারি। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ঘর্ষণ বল রয়েছে 10 নিউটন, আর ঘর্ষণ বল সবসময় কাজ করে গতির বিপরীত দিকে। যেহেতু এখানে আমাদের হচ্ছে বস্তুটা রয়েছে উপরের দিকে যাচ্ছে, তাহলে ঘর্ষণ বল কাজ করে নিশ্চয় এই দিকে, এদিকে হচ্ছে 10 নিউটন, গতির বিপরীত দিকে। তাহলে এখন আমরা ঠিক বুঝতে পারছি এখানে মোট কয়টা বল রয়েছে। এ বি তল বরাবর মোট বল রয়েছে আসলে তিনটা, এফ, এম জি সাইন 30 এবং 10 নিউটন, যেটা হচ্ছে ঘর্ষণ বল। আর আর সমান এম জি কস থিটা, যেটার আসলে এই ব্লক বরাবর কোনো আহ, প্রভাব নেই, তার কারণ এর যদি উপাংশ আমরা এই হেলানো তল বরাবর নেই তাহলে সেটা হবে শূন্য। তাহলে এখন দেখো এটা কি হয়, এটা আমরা দেখতে পাচ্ছি সামেশন অফ এফ সমান আমরা লিখবো তাহলে 30 ডিগ্রির জন্য, এই চিত্রটার জন্য এটা লিখবো এফ, যেহেতু এফ বড় এবং বস্তুটা আসলে ওই দিকে যাচ্ছে, বস্তুর ত্বরণ হচ্ছে এফ এর দিকে, তাহলে এফ মাইনাস এম জি সাইন 30। এফ এর দিক আর এম জি সাইন 30 দিক হচ্ছে পরস্পর বিপরীত দিকে, সেজন্য আমরা মাইনাস দিব। এবং এখানে একটা ঘর্ষণ বল রয়েছে, সেটা হচ্ছে 10 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের সামেশন অফ এফ, তাহলে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। আর এমটা হচ্ছে আমরা জানি বস্তুর ভর হচ্ছে 50 কেজি, তো এম এর মান আমরা পরে বসাবো, সমস্যা নেই। এ হচ্ছে একটা নির্দিষ্ট মান, যে কোনো মান। তো এখন দেখো এফ সমান আমরা কি পাই, এফ মাইনাস আমাদের এম ইন্টু 9.8 ইন্টু সাইন 30, এই মানটা আমরা দিলাম হচ্ছে সাইন 30 মান আমরা জানি হাফ, তারপর হচ্ছে মাইনাস 10 সমান হচ্ছে আমাদের 50 × এ। এখন তাহলে খেয়াল করো, এই মানটা আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা মূলত এফ এর মানটা বের করবো। ঠিক আছে, তাহলে এখানে এফ সমান যেটা হচ্ছে সেটা হচ্ছে 50 a প্লাস 10 প্লাস, এটা হচ্ছে আমাদের যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়, তাহলে এটা আমাদের হচ্ছে 245। তাহলে এইটা হবে আমাদের এই বলটার মোট মান, বা আমরা লিখতে পারি 50 a প্লাস 255। এক্ষেত্রে যখন আমাদের হেলানো তলটা 30 ডিগ্রি কোণ করে রয়েছে, তখন আমাদের যে বলটা প্রয়োগ করতে হবে, বস্তুটাকে যদি এ ত্বরণে আমি উঠাতে চাই তাহলে সেটা হচ্ছে 50 a প্লাস 255 এত নিউটন। এখন দেখো এখানে এর কিন্তু মান দেয়া নেই, এর মানটা আমরা এ হিসেবেই চিন্তা করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এক্ষেত্রে যখন আমাদের কোণটা হচ্ছে 30 ডিগ্রি এবং হেলানো তলটা 30 ডিগ্রি কোণ করে, তখন আমাদের যে বলটা লাগবে সেটা হচ্ছে 50 a প্লাস 255 এত নিউটন। এখন আমরা 45 ডিগ্রির জন্য এই বলটা কত সেটা নির্ণয় করব। এখন দেখো 45 ডিগ্রির জন্য যদি আমরা এই পাশে নির্ণয় করি, তাহলে এখানে আবার ঠিক একই বলটা, আমাদের বল বিভাজনটা যদি একটু ভালোভাবে খেয়াল করি, F1 বলে টান দিচ্ছি এবং তার বিপরীত দিকে আমাদের ঘর্ষণ রয়েছে 10 নিউটন, এবং আমাদের এমজি একটা উপাংশ রয়েছে এমজি সাইন 45 ডিগ্রি। আর আর এবং এমজি কস থিটার এই তল বরাবর গতিতে কোনো উপাংশ নাই। তাহলে এখন আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে আমরা কি লিখবো, সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। আর তাহলে এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে F1, যেহেতু F1 এর দিকটা হচ্ছে এর দিক, মানে তোমরা এখন বুঝতেই পারতেছো যে এম ভরের বস্তুটা এর এর দিক বরাবর অর্থাৎ উপরের দিকে চলছে F1 বলের কারণে। তাহলে এখন আমরা লিখবো সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, যেখানে এ হচ্ছে F1 এর দিকে, তার কারণ F1 প্রয়োগ করে বস্তুটাকে উপরের দিকে উঠানো হচ্ছে। তাহলে এখানে সামেশন অফ এফ বা বলগুলোর লব্ধি কি হবে, F1 মাইনাস এম জি সাইন 45। তাহলে আমি আবার মানটা লিখছি, এম জি সাইন 45, সাইন 45 এর মান আমরা লিখি সাইন 45 মাইনাস 10, যেহেতু ঘর্ষণ বল গতির বিপরীত দিয়ে কাজ করে, সমান হচ্ছে এম এ। তাহলে এম এর মান হচ্ছে 50 কিন্তু এ এর মান হচ্ছে এ, যেহেতু সমতরণটা আমরা জানি না। তাহলে এখন আমরা যেটা লিখতে পারি যে F1 সমান এখানে হচ্ছে 50 a প্লাস এই মানটা আসবে মোটামুটি 356 পয়েন্ট সামথিং। ঠিক আছে, এত নিউটন। তাহলে
এক্ষেত্রে আমাদের বস্তুটাকে এ ত্বরণে ওঠাতে আমাদের মোট বল লাগবে 50 A প্লাস 356 পয়েন্ট সামথিং, ঠিক আছে, এত নিউটন লাগবে। আর আমরা যখন 30 ডিগ্রি ছিল তখন কি হইতো, তখন দেখো 50A প্লাস 255 এত নিউটন বল প্রয়োগ করে বস্তুটা উপরের দিকে উঠতো। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা হয়েছে তখন 50A প্লাস 356 এত নিউটন বল লাগে। তাহলে কোন বলটা বড়? অবশ্যই তুমি বুঝতে পারছো এই বলটা বড়, F1 বলটা বড়। তার মানে কি? তার মানে যখন এই যে হেলানো তলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে তখন আসলে বস্তুটাকে একটা নির্দিষ্ট ত্বরণে যদি আমি উপরের দিকে উঠাতে চাই তাহলে যে বলটা লাগবে সেইটা হবে 30 ডিগ্রিতে যখন ছিল তখন যে বলটা লাগতো ওই ত্বরণে উঠাতে গেলে তার থেকে বেশি। ঠিক আছে, 45 ডিগ্রিতে বল লাগবে বেশি আর 30 ডিগ্রিতে বল লাগবে কম। তাহলে আমাদের জন্য সুবিধা কোনটা? আমাদের জন্য সুবিধা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে যদি আমাদের হেলানো তলটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করা হয় 30 ডিগ্রি থেকে, তাহলে সেটা আমাদের জন্য সুবিধার কারণ হবে না, সেটা আমাদের জন্য অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা 19 নম্বর প্রশ্নের উত্তরে লিখতে পারবো। আশা করি তোমার সবাই এটা বুঝতে পেরেছো। আর যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। ঠিক আছে, এখন আমরা আমাদের শেষ প্রশ্নের দিকে চলে এসেছি। দেখো শেষ প্রশ্ন 6 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে। 6 নম্বর প্রশ্নে বলা আছে ব্লকটি প্রায় প্রায় শীর্ষের কাছাকাছি পৌঁছার পর বিশেষ কারণে দড়ির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান কমে কমে 138 নিউটন হয়। এ পর্যায়ে ব্লকটি সমতলের নিচের দিকে নামতে থাকে। ঠিক আছে, যখন ব্লকটির উপর প্রয়োগকৃত বল 138 নিউটন হবে তখন সেটা সমতলের নিচে নামতে থাকে। ওই সমতলনটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এর মানটা নির্ণয় করতে হবে। এবং নিচে নামার ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ডে ব্লকটির বেগ কত হবে সেটা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে ঘর্ষণ মানের বলের মান দেয়া আছে হচ্ছে আমাদের 7 নিউটন। তাহলে এই ইনফরমেশন গুলোকে যদি আমরা চিত্র আকারে দেখাতে চাই তাহলে কেমন হবে? ব্লকটিকে শীর্ষে নিয়ে গেলাম, শীর্ষে উঠলো, বিশেষ কারণে ব্লকটি এখন নিচের দিকে পড়তে শুরু করবে। কেন? তার কারণ ব্লকটির উপর প্রয়োগকৃত বল হচ্ছে 138 নিউটন। আগে যে বলটা ছিল এফ, সেটা এখন হবে 138 নিউটন। এই কোণটা হবে 30 ডিগ্রি, এখন উদ্দীপকে 30 ডিগ্রি দেওয়া ছিল। আর কোন কোন বল কাজ করছে কোন দিকে সেটা তোমরা জানো যে হচ্ছে, আবার আমি লিখি যদি এমজি কস থিটা এই দিকে কাজ করবে, থিটার মান 30 ডিগ্রি আর এই দিকে, এবং এই দিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে এমজি সাইন থিটা। এটা আমরা জানি। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে সেই শর্তগুলো যে 138 নিউটন যদি উপরের দিকে কাজ করে তখন বস্তুটা আসলে নিচের দিকে নামবে। তাহলে বস্তুটা নিচের দিকে নামবে কেন? বস্তুর নিচের দিকে নামবে আসলে এই বলটার কারণে। ঠিক আছে, বস্তু নিচের দিকে নামবে এম জি সাইন থিটা, এইটা বলটার কারণে। ঠিক আছে, আর এখন দেখো যেহেতু ঘর্ষণ বল বলেছে 7 নিউটন, তাহলে যেহেতু বস্তুর নিচের দিকে নামছে তাহলে এক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? বুঝতে পারছো, এক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করবে উপরের দিকে। 7 নিউটন কাজ করবে আসলে উপরের দিকে, এখন বস্তুটা নামছে নিচের দিকে, বস্তুটার ত্বরণ আসলে নিচের দিকে, এইদিকে হচ্ছে বস্তুটার ত্বরণ। আর ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিকে। তাহলে এই যে চিত্রটা দেখলা, এই চিত্রে আমরা সবগুলো বল বিন্যাস করে ফেললাম। এখানে আরেকবার বলি, 138 নিউটন কাজ করছে উপরের দিকে, এর ফলে বস্তুটা আর উপরের দিকে না উঠে আসলে নিচের দিকে নামছে, তার কারণ উপরের দিকে ওঠার মতো মোট বলটা তাকে দেওয়া হয়নি। উপরের দিকে ওঠাতে যতটুকু বল প্রয়োজন তার চেয়ে কম বল দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে নিচের দিকে নামছে, আর নিচের দিকে এ ত্বরণে বস্তুটা নামছে, সেই এ ত্বরণটা আমাদের নির্ণয় করতে হবে। আর নিচের দিকে বল আছে এম জি সাইন থিটা, আর ঘর্ষণ বল কাজ করবে বিপরীত দিকে, গতির বিপরীত দিকে। তো এখন আমরা কি লিখবো? আবার যেহেতু এ বলটা নির্ণয় করতে হবে, আবার আমরা লিখবো ওই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। এখান থেকে আবার সামেশন অফ এফ সমান কি হবে দেখো, যেহেতু এর দিক হচ্ছে নিচের দিকে, তার মানে এম জি সাইন থিটা এই বলটার কারণে বস্তুটা নিচের দিকে নামছে, তাহলে এর দিক আর এম জি সাইন থিটার দিক একই, আর এর দুইটার দিক পরস্পর বিপরীত দিকে। 138 এবং 7 নিউটনের দিক পরস্পর বিপরীত দিকে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সামেশন অফ এফ সমান হচ্ছে এম জি সাইন 30, এর দিক হচ্ছে এই দিকে, আর আমাদের বাকি যে বল দুইটা রয়েছে তার দিক হচ্ছে পরস্পর বিপরীত দিকে, তাহলে সেই দুইটা মাইনাস করে দিব। 138 নিউটন, এটা একটু ভালোভাবে লিখি, আমাদের যে বলটা প্রয়োগ করলাম সেটা আমাদের হচ্ছে 138 নিউটন, ঘর্ষণ বল রয়েছে 7 নিউটন, সমান হচ্ছে এম এ। এখন আমাদের এ এর মানটা বের করতে হবে। তাহলে এখন আমরা এম এর মানটা যদি এখানে বসাই তাহলে পাবো হচ্ছে 50 × 9.8 ইন্টু এম সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, মাইনাস এটা হচ্ছে 145 সমান এম এর মান হচ্ছে 50 × এ এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন দেখো এই মানটা বের হবে 245 মাইনাস 145 সমান হচ্ছে 50 ×
এ। এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 50 এ সমান 100 নিউটন। আর এখান থেকে পাচ্ছি এ সমান কত? দেখো এ সমান হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা খুব সহজেই সলভ করে ফেললাম আমাদের সমত্বরণটা কত। এই শর্ত অনুযায়ী আমাদের সমত্বরণটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার, যার দিক হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি এটা বুঝতে পেরেছো, প্রশ্নটা মোটামুটি সহজ। এখন দ্বিতীয় পার্টে চলে যাই। এখন দ্বিতীয় পার্টে কি বলেছে? দ্বিতীয় পার্টে বলেছে যে এইটা এই ত্বরণে নামার ফলে 3 সেকেন্ড পর তার বেগ কত হবে। এইটা বস্তুটা এই যে যে সমত্বরণটা আমরা পেলাম সেইটাতে নামার ফলে 3 সেকেন্ড পর ব্লকটির বেগ কত হবে। আর এক্ষেত্রে ঘর্ষণ বল হচ্ছে 7 নিউটন। তো আমরা এটা সলভ করে ফেলি। দেখো এটা যদি আমরা সলভ করতে চাই, আমরা যেহেতু এখানে সমত্বরণটা পেয়েছি এবং সমত্বরণের যে দিকটা সেটা আমরা জানি নিচের দিকে, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র কি? সূত্র আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এর দিকে আমরা জানি নিচের দিকে ইউ হচ্ছে 0, এখন আদিতে বস্তুটা স্থির ছিল। তাহলে এখান থেকে আমরা ভি আর টি এর মান হচ্ছে 3 সেকেন্ড, ভি সমান কি পাই? এ টি। এর মান হচ্ছে 2, যেহেতু এখানে নেট ত্বরণটা হচ্ছে 2 যেটা আমরা বের করলাম, কিন্তু টি হচ্ছে 3, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 6 মিটার/সেকেন্ড। তাহলে 3 সেকেন্ড পর বস্তুটার বেগ হচ্ছে 6 মিটার/সেকেন্ড, দিক হবে নিচের দিকে। তো বুঝতে পেরেছো? আশা করি তোমরা এই 6টি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পারো তাহলে প্রশ্ন করতে পারো। আর এই ছিল আমাদের চতুর্থ উইকের ফ্রি অ্যাসাইনমেন্ট। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ম্যাথমেটিক্যালি এবং গ্রাফিক্যালি যদি কিছু থাকে সেটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।